আমি মোকতার হুসেন মিশু, বয়স ২৪, উচ্চতা ৬ ফুট। ৫ বছর আগে আর্মিতে ভর্তি হয়েছি, বর্তমান পোস্টিং রাঙ্গামাটি। বাড়ি রাজশাহী। বাড়িতে মা আর ছোট একটা বোন আছে। বাবা মোশারফ হুসেন অনেক আগে মারা গেছে, আমি তখন 9-এ পড়ি আর ছোট বোনটা 5-এ। তখন থেকে মা নিজে সংগ্রাম করে সংসার চালিয়েছে, ঘরে বসে সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় বানিয়ে বানিয়ে আমাদের ভরণ পোষণ করেছে। কিছু চাষের জমি ছিল, তাই রক্ষে। না তো আমার চাচা কাকারা যেমন হারামি এক মুঠো ভাত তুলে দেওয়ার মানুষ ছিল না। নানা নানি দাদা দাদি অনেক আগেই পটল তুলেছে, মামা মামিরা কিছুটা সহযোগিতা করেছে, তাও নাকড়ার মতো করেছে যাতে মা যা ভাগে পেত তা লিখিয়ে নিতে পারে। আমার ভুলি মা সরল মনে তা দিয়েও দিয়েছে। যা হোক, আমি কলেজে ভর্তি হয়েছি কেবলই, এমন সময় শুনলাম আর্মিতে লোক নিবে। মাকে বলে লাইনে দাঁড়িয়ে গেলাম। আমার নিজের উপর ভরসা ছিল, কারণ আমি মোটামুটি সব দিকেই ফিট। যেমন উচ্চতা তেমন বডি। মা বলে আমি আমার নানা মামাদের মতো হয়েছি, ঠিক পালোয়ান। বাবা কাকারা তো এক একটা টিনটিনে, সব কয়টা শুধু বদের হাড্ডি। যা হোক, ভালোই ভালোই টিকে গেলাম। বাড়িতে খুশির ঢোল বেজে উঠল, সবাই বলাবলি করল, যাক ছেলেটা কাজে লাগলো, এখন যদি সোনালির কষ্ট দূর হয়। হ্যাঁ, আমি আমার মার কষ্ট দূর করার জন্য কোনো দিকে না তাকিয়ে খেলাধুলা করার বয়সে চাকরিতে চলে গেলাম। গ্রামের বাড়ি হওয়াতে ভয়ের কিছু নেই, আশেপাশে তো কাকা চাচারা আছে। আমার বোন শারমিন আক্তার, বয়স ১৯, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার মতো টিনে কাঠি, আমারই এমন মেয়ে পছন্দের না। মা সোনালী বেগম, বয়স মনে হয় ৪২ হবে, দারুণ দেখতে, এখনো যুবতী মেয়েদের সাথে পাল্লা দিতে পারবে। ফর্সা লাল টকটকে, মার দীঘল কালো চুল, ঘন মেঘের ভেলা, এত ঘন লম্বা চুল যে তা সারা পিঠ বেয়ে কোমর ছড়িয়ে নিচে নেমে যায়। লাল টকটকে ঠোঁট আর টানাটানা চোখ, সব মিলিয়ে আমার স্বপ্নের নারী, আমার জন্মদানকারী বিধবা মা। যা চরম পাপ, যা কখনো পাওয়ার নয়। সবই জানি, সবই বুঝি, তারপরও মনের কোথায় যেন সোনালীকে নিয়ে স্বপ্নের নীড় রচনা করি। যেখানে মা নয় সে আমার সোনালী, শুধু সোনালী। আমার মনের এ গোপন চাওয়ার কথা শুধু আমি জানি। আমার সরকারি বেতনে মার রূপ যেন দিনকে দিন বেড়েই চলছে। মার গর্বে বুক সব সময় ফুলে থাকে, গ্রামে সব সময় আমার জয় জয়কার। ৫ বছরে ভাঙা ঘর পাকা করেছি, এখন ৪ রুমের বাড়িটা আমাদের শান্তির নীড়। এবার ছুটিতে এসেই মা বায়না শুরু করল আমার বিয়ে দিবে। যদিও এটা অনেক আগে থেকেই চলছে, আমি শুধু বারবার এড়িয়ে যাচ্ছি। আজ এ নিয়ে মার সাথে মুখ কালাকালি হয়ে গেল। মার এক কথা, শারমিন বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এরই মাঝে কয়েকটা সম্বন্ধ এসেছিল, তার বিয়ে হয়ে গেলে সে একা একা কিভাবে থাকবে, হ্যান ত্যান কত কথা। আমি এসেছি শুনে ছোট মামা এলো, সারাদিন থেকে বিকেলে যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যেতে চাইল। আমরা না যাওয়াতে জোর করে শারমিনকে নিয়ে গেল, বলল ২ দিন পর মা বেটা গিয়ে বেরিয়ে আসবে আর শারমিনকে নিয়ে আসবে। আমাকে আর মাকে নিয়ে যাওয়ার জন্য আর কি এমনটা করল। সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে দেখে বাইরে গেলাম না। না হলে ২ দিন থেকে এসে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে পড়ি। আজ গেলাম না দেখে মাও খুব খুশি। গরম গরম পকোড়া ভেজে দিল। বিছানায় বসে মা বেটা মিলে আরাম করে খাচ্ছি। মিশু, হুমা, কাউকে পছন্দ করিস? আমি মার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। বল না পছন্দ করিস, করলে এতদিন তুমি জানতে না। তবে হ্যাঁ, একজনকে খুব ভালো লাগে, এবং এও জানি তাকে আমি পাব না। কেন পাবি না? আমার ছেলে কি দেখতে খারাপ? কোনো লাট সাহেবে বেটি সে রে? হা হা। তুমি দেখি রেগে গেলে। রাখব না, এমন সোনার ছেলে আমার। আর কি না, বল তুই কে সে? বাদ দাও মা, আমার যাকে ভালো লাগে তার কথা দুনিয়ার কাউকে বলতে পারবো না, শুধু খোদাকে ছাড়া। মা আমার এমন গম্ভীর কথা শুনে অবাক হয়ে চেয়ে রয়েছে। এটা কি কথা রে বাবা? আমাকে বলতে না পারিস তোর ভাবি মানে রাসেলের বউয়ের কাছে বলিস তুই? না মা, তা না, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, তোমাকেই যেহেতু বলতে পারছি না, সেখানে বলতে গেলে তারা তো আমাদের শত্রু, তাদের বলতে যাব কেন? তাহলে বল না, কে সে, কোথায় বাড়ি, কোনো বাড়ির মেয়ে? আমি চুপ করে বসে রয়েছি। মা অনেকক্ষণ আমার উত্তরের অপেক্ষায় থেকে মুখ গোমড়া করে চলে গেল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশটা কালো হয়ে আছে, রাতের তারাগুলো না জানি কোথায় ডুব দিয়েছে। আমি জানালার গ্লাস খুলে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মাখছি, হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে খুললাম, সিগারেটের প্যাকেটটা বের করে একটা ধরিয়ে টানছি। প্যাকেট রাখতে গিয়ে মোবাইলের বক্সটার কথা মনে পড়ল। শারমিনের জন্য যা যা এনেছিলাম সব দিয়েছি, শুধু মার গুলো দেওয়া হয়নি, চেয়েছিলাম দিতে, এমন সময় ছোট মামা এলো তাই আর দেওয়া হয়নি। নতুন অ্যান্ড্রয়েড সেট, মা খুব খুশি হবে। আরেক বক্সে একটা স্বর্ণের চেইন, মার যেটা ছিল সেটা আমার এসএসসির ফর্ম ফিল আপের সময় বিক্রি করে দিয়েছিল।
তখন থেকে মার গলা খালি। আরও কয়েকটা জিনিস আছে মার জন্য। আয় খেয়ে নে, ঝড় আসতে পারে, কারেন্ট চলে গেলে খেতে ঝামেলা হবে। আমি তাড়াতাড়ি সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে বললাম, হা দাও। কি লজ্জা, মা সিগারেট খেতে দেখে নিল, জানে আমি খাই, তবে এভাবে দেখেনি কখনো। ঘরে বসে সিগারেট খাওয়াটা ভুল হয়ে গেছে, সারা ঘরে সিগারেটের ধোঁয়া। মা বেটা খেয়ে দিয়ে উঠলাম। মা বল, আমার রুমে এসো তো একটু। তুই যা, থালা বাসনগুলো গুছিয়ে আসছি। আমি রুমে এসে শুয়ে রইলাম। মা আধা ঘন্টা পর হাত মুছতে মুছতে এলো। কি রে বাবা? আমি উঠে মার হাত ধরে খাটে নিয়ে বসালাম। ব্যাগ থেকে এক এক করে শাড়ি, ব্লাউজের কাপড়, ছায়ার কাপড়, একটা বাদুর বোরকা, দুটো ওড়না, একটা শীতের জামা, চাদর এবং আরও একটা প্যাকেট দিলাম। প্যাকেটটা দিলাম ভয়ে ভয়ে, কারণ ওতে দুসেট ছোট জামা কাপড় আছে, জানি না দেখার পর কি বলবে। এত কিছু কি জন্য এনেছিস? তোর কি বুদ্ধিশুদ্ধি হবে না কখনো? প্রতিবারই এত কিছু আনা লাগবে? আহ থামো তো তুমি, যা লাগে তা আনবো না। এটাতে কি রে? না, ওটা এখন খুলবে না, তোমার ঘরে গিয়ে খুলবে, আর প্লিজ রাগ করবে না। কি আছে এতে, তা তুমি খুলে দেখে নিও। আর হ্যাঁ, আরও কিছু আছে, এই বলে মোবাইলটা দিলাম। একটা থাকতে আরেকটা এত দামি মোবাইল, তোমার চেয়ে কেন কিছু দামি নয় আমার কাছে, এই বলে গালে একটা হামি দিলাম। মাও আমার কপালে হামি দিল। চোখ বন্ধ করো তো। কেন রে? আহ বন্ধ করো না একটু। মা হেসে দিয়ে চোখ বন্ধ করল। আমি চেইনটা মার গলায় পরিয়ে দিলাম। এখন চোখ খুলো মা। মা চোখ খুলে স্বর্ণের চেইনটা দেখে হুহু করে কেঁদে দিল। না মা না, কাঁদবে না, প্লিজ মা, কেঁদে না, তোমার মুখে হাসি দেখব বলে নিয়ে এসেছি, সেখানে তুমি যদি কাঁদো তাহলে আমার খুব কষ্ট হবে মা। না রে বাবা, কাঁদছি না, তুই বুঝবি না এটা কিসের কান্না। খুশি হয়েছ মা? হা রে বাবা, অনেক খুশি হয়েছি। এই বলে মা দাঁড়িয়ে উঠে আমাকে ধরল। আমি তো কেঁপে উঠলাম, মা কখনো এভাবে আমাকে ধরেছে বলে মনে পড়ে না। ইস কি নরম, কি সুন্দর ঘ্রাণ, ও দুটো আমার বুকে পিষ্ট হচ্ছে। মা অনেকটা খাটো হওয়াতে তার মাথাটা আমার থুতনির নিচে, চুল থেকে সুবাস এসে নাকে লাগছে। নাক মুখ ডুবিয়ে দিলাম চুলে। ধীরে ধীরে আমার ওটা শক্ত হচ্ছে। মন চাচ্ছে হাত দুটো আরেকটু নিচে নিয়ে রাখি, তবে সাহস পাচ্ছি না। মা আমার যা রাগী মানুষ, ছোটবেলায় কত বেতপিটা করেছে তার হিসাব নেই। মার মুখটা দুহাত দিয়ে ধরে কপালে একটা হামি দিলাম। আর কখনো কাঁদবে না মা, আমি যেন তোমার চোখে পানি না দেখি। আচ্ছা বাবা, আর কাঁদব না। তো যাও, লাল তাঁতের শাড়িটা পরে দেখাও তো দেখি কেমন লাগে আমার মাকে। যা পাগল, আমি বিধবা মেয়ে লোক, এমন লাল টকটকে শাড়ি পরলে মানুষে কি বলবে? কে কি বলল তাতে তোমার কি যায় আসে? আর এখানে মানুষ আসবে কোথা থেকে? মানুষের সামনে না পড়তে চাইলে পড়ো না, এখন আমাকে তো পরে দেখাও। আমার খুব মন চাইছে সাজুগুজু করে কেমন লাগে দেখতে। তাই আমার বাবা এনেছে, আর আমি পরব না তা কি হয়? তবে মানুষের সামনে কখনো পড়তে বলিস না রে। ঠিক আছে মা, আমি শুধু আমার সুন্দরী মাকে দুচোখ ভরে দেখতে পেলেই হলো। যা দুষ্টু, মাকে কেউ সুন্দরী বলে? হা হা, তাই তাহলে কি বলবো গো? হিহি, তুই জানিস কি বলবি। বেয়াদবি নিও না, প্যাকেটে যা আছে তাও পড়ো। কি আছে রে এতে? যাও খুলে দেখো। মা চলে গেল, আমি পিছন থেকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ মহিলার কি কখনো যৌবনে ভাটা পড়বে না? প্রায় 15 মিনিট পরে মা এলো। অসম্ভব, এ কাকে দেখছি আমি? এতদিন এক পেরে শাড়িতে যে মাকে দেখেছি তার সাথে এ মহিলার কেন মিল নেয়? কি সুন্দর, অতুলনীয়, গর্জিয়াস, মার্ভেলাস, যতই উপমা দিই না কেন কম পড়ে যাবে। মা দরজার কাছে দাঁড়িয়ে আছে, আমি বিছানার পাশে হা করে দাঁড়িয়ে আছি। মা ভীষণ মায়াবী করে হেসে চোখের ভ্রুর উঠানামা করে জানতে চাইলে, কি কেমন? আমি ধীরে ধীরে মার সামনে গিয়ে দাঁড়ালাম। কি রে, কেমন হয়েছে? দারুণ মা, খুব সুন্দর, মনে হচ্ছে অ্যাঞ্জেল। যা দুষ্টু, মাকে এমন কমপ্লিমেন্ট দিতে হয়? আমার 10 পাস মা যে এমন কথাও বলতে পারে জানা ছিল না। সরি মা বলে হাত ধরে বিছানায় নিয়ে বসালাম। আমি নিচে বসে মার কোলে মাথা রাখলাম। তুমি সব সময় এমন ভাবে থাকতে পারো না মা? মা আমার মাথায় চুলে হাত বুলিয়ে দিয়ে, কি পাগলের মতো বলছিস? মানুষে দেখলে কি বলবে? তাহলে বলো, আমি যে কয়দিন থাকবো সে কয়দিন এমন করে সেজে থাকবে কেন রে? আমার খুব ভালো লাগে মা। হি হি পাগল, আচ্ছা থাকবনি। আমি মুখ উঠিয়ে মার মুখের দিকে তাকিয়ে, ওগুলো পড়েছ মা? যা শয়তান, কিছু তো শরম কর। মার জন্য কেউ এসব আনে? জানি না মা কেউ আনে কি না, তবে বাবা থাকলে হয়তো আমিও আনতাম না। সে নেই দেখে মনে হলো আমার মার তো ভালো মন্দর খোঁজ রাখার কেউ নেই, তাই নিজেই রাখি। রাগ হয়েছ মা? না, রাগ হয়নি, কিন্তু আর আনিস না। কেন মা, পছন্দ হয়নি নাকি সাইজে হয়নি? সব ঠিক আছে। তবে তবে কি মা? মা লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে
তুই এনেছিস ভাবলে পড়তে শরম করে রে। আজ থেকে আমাকে ছেলে নয় বন্ধু ভাববে, তাহলে আর শরম করবে না, হবে মা আমার বন্ধু। যাহ পাগল, সমবয়সী না হলে কি বন্ধু হওয়া যায়? এ যুগে ওসব পুরনো কথা মা। তাই বলে মা ছেলে, হামা ছেলে, এতেই তো ভালো, একে অপরের কাছে আসা যায়। তুই অনেক বড় হয়ে গেছিস দেখি, কি সুন্দর কথা বলছিস। তা তো অবশ্যই, কয়দিন পর তোমার ছেলে সেকেন্ড লেফটেন্যান্ট অফিসার হবে। খুব ভালো হবে রে বাবা, খুব ভালো হবে। এমন সময় বিদ্যুৎ চলে গেল। মোবাইলটা জ্বালাতো মিশু, দেখি চার্জার বাতিটা কোথায় আছে। থাক না মা, এমন কি সুন্দর তোমার কোলে শুয়ে আছি। জানো মা, পাহাড়ি এলাকায় একা একা পোস্টে ডিউটি দেওয়ার সময় এমন স্বপ্ন রোজ দেখি, প্রতিদিন মনে হয় তোমার কোলে শুয়ে একটু যদি। ঠিক আছে, এমনই থাক, তোর যত মন চাই, ধন্যবাদ মা। হি হি পাগল। মা হু, আজ আমার পাশে ঘুমাবে একটু? কেন রে, মন চাচ্ছে তোমাকে ধরে ঘুমাতে। ঠিক আছে, যা সদর দরজাটা বন্ধ করে ঘরগুলোতে ছিটকানি লাগিয়ে আয়। আমি উঠে লাফাতে লাফাতে চলে গেলাম। আজ আমার খুশি ধরে না, কিছু হলে হতেও পারে। এক জগ পানি নিয়ে এলাম সাথে করে। এসে দেখি মা শুয়ে পড়েছে। টেবিলে জগটা রেখে খাটের পাশে দাঁড়ালাম, মা দেয়ালের দিকে সরে গিয়ে আমাকে জায়গা করে দিল। বজ্রপাতের আলোতে মার মুখটা মায়াবী মায়াবী লাগছে, খোলা জানালার হিম বাতাসে আমার মনে ঝড় তুলছে। জানি না মার মনে কি চলছে। মনে হচ্ছে মা তার স্বামীকে পাশে শোয়ার জন্য জায়গা করে দিল। মা নতুন বউ, আমি তার স্বামী। দাঁড়িয়ে রইলি যে, শুবি না? হাসুই। মার পাশে শুয়ে পড়লাম, দুজনে মুখোমুখি, আধো অন্ধকারে দুজনে দুজনার দিকে চেয়ে আছি। ঘুমাবি না? তুমি ঘুমাও, আমার ঘুম এত তাড়াতাড়ি আসে না। তাই আয় কাছে আয়, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমাকে আর পাই কে, একেবারে মার বুকের কাছে বুক নিয়ে গেলাম, তবে কোমরটা দূরে রাখলাম। মা একটা হাত সাইডে লম্বা করে দিল, এখানে মাথা রাখ। মা তার হাতের উপর মাথা রাখতে বলছে। আমি সহজ মনে তাই করলাম। নাকটা মার বগল থেকে ৩-৪ ইঞ্চি দূরে, ভালোমতো দেখতে না পেলেও বুঝতে পারছি যে এর বেশি দূরে নয়। কারণ ঘামের ঘ্রাণ পাচ্ছি। ইস, মার বগলের ঘ্রাণেই তো আমার শরীর আনচান আনচান করছে। মার বাম হাতের উপর শুয়ে আছি, মা ডান হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এতে করে আঁচল উঁচু হচ্ছে, আর যখনই বিদ্যুৎ চমকাচ্ছে তখনই ওগুলো দেখতে পাচ্ছি। নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ছে। মিশু, হু, কাকে পছন্দ করিস বললি না তো? শুনলে রাগ করবে মা, তাই বলা যাবে না। কেন কেন, এমন কাকে তোর মনে ধরেছে যে শুনলে রাগ করব? বাদ দাও না মা, নিজেকে তোমার কাছে ছোট করতে চাই না তোমার মনে কষ্ট দিতে। তোর কথার তো আগা মাথা কিছুই বুঝছি না। নাইবা বুঝলে মা, হু। তোমাকে একটু ধরি, মা হি হি করে হেসে। ধর। কি সুন্দর ঘ্রাণ গো মা তোমার। যা শয়তান। আমি মার এমন আশকারা দেওয়া কথায় সাহস পেয়ে তাকে চিৎ করে দিলাম। মন চাচ্ছে কোমরাটা উপর তুলে দিতে। মুখটা উঁচু করে হামি দিয়ে বললাম, আমি তোমাকে খুব ভালোবাসি মা। মা আমার মুখটা দুহাত দিয়ে ধরে, আমিও তোকে খুব ভালোবাসি রে সোনা। আমার ভালোবাসাটা অন্যরকম মা। কেমন রে? মা ছাড়া আরো অনেক কিছু। কেমন? শুনলে রাগ করবে না তো? আহ বল না, এত প্যাচাচ্ছিস কেন? তুমি আমার ড্রিম গার্ল মা, তাই তো? কি? হ্যাঁ মা, জানি এটা শুনে আমাকে খারাপ ভাবছ, এজন্যই বলতে চাইছিলাম না। আমি তোর মা মিশু, এমনটা কিভাবে ভাবতে পারলি? জানি না মা, শুধু জানি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। চুপ কর বেয়াদব, এমন কথা বলতে তোর মুখে বাজছে না? সরি মা, এই বলে তার উপর থেকে উঠে খাট থেকে নেমে পানি খেলাম। মাও বিছানার উপর উঠে বসেছে, বুঝতে পারছি সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। জানালার ধারে গিয়ে দাঁড়ালাম, বৃষ্টি থেমে গেছে, তারপরও আকাশ কালো হয়ে আছে। চাঁদ তারা কোথায় যেন লুকিয়ে গেছে আজ। ঠিক আমার হৃদয়ের মতো চারিদিকে অন্ধকার। এমন সময় কারেন্ট এলো। ঘরটা আলোকিত হয়ে গেল। আমি জানালাটা লাগিয়ে দিলাম, পর্দা ঝুলিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম। মা বিছানার উপর হাঁটুতে মাথা দিয়ে নির্বাক বসে আছে। ফ্যানের হাওয়া আমার রেশমি চুলগুলো দোলা দিচ্ছে। মনে হচ্ছে নববধূ বসে আছে। মা মুখ তুলে আমাকে তার দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখে, এখনে আয়। আমি মার কাছে গেলাম। বস। বসলাম। মা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, এমনটা হয় না বাবা, আমার লক্ষ্মী সোনা ছেলে, আমি কিছু মনে করিনি। আমি জানি তোদের বয়সের ছেলেদের ফ্যান্টাসি হয় খালা, চাচিরা। তবে মাকে নিয়ে ফ্যান্টাসি রচনা করা একটু বেশি হয়ে যায়। সরি মা। আমার ভোলি ভালি মা যে এতটা বুঝে, এতটা পোক্ত আমার জানাই ছিল না, এত অনেক শেয়ানা। ঠিক আছে, চেষ্টা কর আমার উপর থেকে মনটা সরিয়ে অন্য দিকে নিতে, বিয়েটা করে নে, দেখবি সুন্দরী বউ পেলে মাকে ভুলে যাবি।
আমি মাথা নিচু করে, পারব না মা, প্লিজ। নিজের সাথে অনেক লড়াই করেছি, আমি ক্লান্ত মা, কিছুতেই তোমাকে মন থেকে সরাতে পারি না। কেন রে, কি এমন পাস আমার মাঝে? আমি মুখ তুলে মার মুখের দিকে তাকিয়ে, জানি না মা, শুধু জানি তুমি আমার সব, তোমার কথা চিন্তা করলেই আমার কি তোর পাগল হয়ে যায় মা। মা মুচকি হেসে, ও কিছু না, নিষিদ্ধ জিনিসের প্রতি টান একটু বেশিই হয়, আমি তো বুড়ি হয়ে গেছি, তুই যেমনটা ভাবিস তেমনটা আমি আর নেই। মার এমন কথা শুনে আমি কেঁপে উঠলাম। মা কি ইশারায় আমাকে বুঝালো যে তার জিনিসপত্র আর আগের মতো নেই, দেখলে আমার পছন্দ হবে না? দেখ বাবা, এক এক জনের এক এক জনকে ভালো লাগে, তাই বলে কি তাকেই নিজের করে পেতে হবে এমন কেন কথা আছে? অন্য কেন মা হলে এসব কথা শোনার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলত। আমি কিন্তু তা করছি না, কারণ তুই আমার একমাত্র ছেলে, নারী ছেঁড়া বাঁধন, তোকে আমি অনেক ভালোবাসি, তাই বলছি আমার ভালোবাসার মর্যাদা রাখতে বিয়ে করে নে বাবা। দেখবি ধীরে ধীরে আমার থেকে মন বোমার দিকে চলে গেছে। ধন্যবাদ মা, তুমি আমার কথা মন দিয়ে শুনেছ এবং যুক্তি দিয়ে ভালো মন্দের বিচার করেছ বলে। তবে লজ্জা না করে বলছি মা, এর আগেও আমি দু একটা মেয়ের সাথে মিশেছি, তারা শুধু সুখ পেয়েছে আমার কাছে, আদর ভালোবাসা একটুও পায়নি আমার কাছ থেকে। এমনকি আমার নিজেরও হয় না যতক্ষণ চোখ বন্ধ করে তোমাকে না ভাবি। যখন সেসব মেয়েদের জায়গায় তোমাকে কল্পনা করি তখন আমি আর নিজের মাঝে থাকি না, সুখের সাগরে ভেসে যায়, কেবলমাত্র তখনই হয় আমার। তুই তো অনেক দূর এগিয়ে গেছিস তাহলে, আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আর চোখে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস। ভাবতাম শয়তান ছেলে পুলে, আরেকটু বড় হলে সমবয়সী মেয়েদের সাথে মিশলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি তা না, তোর দেখি বয়স্ক মহিলাদের ভালো লাগে। এতক্ষণ মার সাথে এত খোলামেলা কথা বলতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে, সাহস করে মাকে ধরে শুইয়ে দিলাম। মা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাহলে কি করব মা, সেটাই তো ভাবছি। যেটাই ভাবো মা, আমার মতো পরিবর্তন হবে না। মানে কি? মানেটা তুমি ভালো করেই জানো। মার কণ্ঠে এবার সত্যি সত্যি রাগের আওয়াজ পেলাম। তাই বলে সারা জীবন বিয়ে করবি না, নাকি ছেলে হয়ে মাকে বিয়ে করতে চাস? মা যে এমন কথা ঠাস করে বলে বসতে পারে তা আমি চিন্তাই করিনি। আমি বললাম, বিয়ে না করতে পারলেও তো তুমি আমার হতে পারো। এটা কি মামা বাড়ির আবদার নাকি? ছি ছি মিশু, এমনটা বলতে তোর মুখে বাঁধল না? তাহলে সারা জীবন ছেলেকে এভাবেই দেখতে পাবে মা, তোমার এই মিশু কখনো বিয়ে করবে না। মার চোখে জল টলমল করছে, আমি হাত দিয়ে তা মুছিয়ে দিলাম। আমি তো এমন কিছু করিনি মা, তাহলে তুমি কাঁদছ কেন? আমরা দুজন জাস্ট আলাপ করছি। মা অনেকক্ষণ চুপ থেকে, শুন বাবা, লজ্জা শরমের মাথা খেয়ে বলছি, তোর কষ্ট আমি দেখতে পারবো না। আর বয়স্ক মহিলাদের কাপড় চোপড়ের উপর থেকেই কেবল ভালো লাগে, খুললে নয়। তুই যদি চাস তাহলে আমাকে সেভাবে একবার দেখে নে, তাও তুই মতো পরিবর্তন কর। তবে শুধু দেখতে পাবি, কিছু করতে পারবি না। মার মুখে এমন কথা শুনে আমি আর দুনিয়াতে নেই। বল রাজি? আর যদি আমি দেখে আরও বেশি আকর্ষণ অনুভব করি তাহলে? আমি বলতে চেয়েছি যে, আজ আমাকে দেখ, আর আগেও তো তুই অন্যদের দেখেছিস, তাহলেই তফাৎটা বুঝতে পারবি। আমার মনে হচ্ছে আমার মতো মার মনের ভিতরেও কিছু আছে, নয়তো দেখার কথা, আমি তো কিছু বলিনি। মা নিজ থেকে দেখতে দিতে চাইছে যে। রাজি? রাজি। যা, বড় লাইটটা বন্ধ করে ছোট লাইটটা জ্বালিয়ে আয়। মনে মনে ভাবলাম, কি সৌভাগ্য, আজ তো আমার পোয়া 12 লেগে গেছে। নীল বাতিটা জ্বালিয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইলাম। মাও উঠে দাঁড়াল। ধন্যবাদ মা, আমার স্বপ্ন পূরণ করার জন্য। তোর জন্য আমি সব পারি রে, শুধু কথাদের সব দেখে নিয়ে মাকে ভুলে যাবি না তো, বা ভুল বুঝবি না তো? কি বলছো মা? তুমি আমার মা, আমার স্বপ্নের রানী, আমার ফ্যান্টাসির জগৎ, সব কিছুই তুমি। তোমাকে ভুলে গেলে তো নিজেকেই ভুলে যাওয়া হয়। কথা দিলাম মা, জীবন থাকতে তোমার অবাধ্য হব না, ভুল বুঝা বা ভুলে যাওয়া তো দূরের কথা। আমি বললাম, কিছু মনে করো না মা, আমি কি ছুঁয়ে দেখতে পারবো? মা আমার চোখের দিকে তাকিয়ে, আমি তোর মা মিশু। মা, তুমি আমার মা এবং আমার স্বপ্নের রানীও। আমি পিছন দিকে গিয়ে শাড়ির আঁচলটা ফেলে দিলাম। ডাক্তার বাসুর বলল, তুমি আমার পার্সোনাল রুমে আসো। আমি বললাম, চিকিৎসা তো চেম্বারে হয়। তাহলে আমি আপনার কেবিনে কেন যাব? ডাক্তার বলল, তোমার চেক আপ করাতে হবে। আর সেই চেক আপ আমি আমার পার্সোনাল কেবিনে করি। কারণ অন্যদের হাতে দেয় নাই। কারণ অন্যরা অনেক ভুল করে। আর তাই তোমাকে বলছি পার্সোনাল কেবিনে আসার জন্য। আমি বললাম, ঠিক আছে, আমি কাল আসব। আমি যখন পরের দিন ডাক্তারের কেবিনে গেলাম, ডাক্তার তখন আমায় বলল, তুমি শুয়ে পড়ো। তারপর আমি শুয়ে পড়লাম। তারপর ডাক্তার বাসুর রুমের লাইট অফ করে ফেল। আমি তখন ডাক্তারকে বললাম, আপনি লাইট বন্ধ করলেন কেন? ডাক্তার তখন বলল, তোমার তো মা হতে হবে তাই না?
এটার চিকিৎসার জন্যই তো তুমি আসছো। আমি বলেছিলাম আমি তো চিকিৎসার জন্যই আসলাম। তারপর ডাক্তার বাসু আমার কাছে এসে বসল আর বলল, এখন তুমি কোনো শব্দ করতে পারবে না। আমি যা বলি তাই তুমি পালন করবে। তারপর চিকিৎসার নামে ডাক্তার বাসুর আমার সাথে যা করেছিল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম সাবিনা। ডাক্তার দেখাতে গিয়ে না জানি কি করে বাচ্চা হওয়ার পরে জানতে পারি যে আমার যে সন্তান সেটা আমার নয়। সেই ডাক্তারের ছিল যে ডাক্তারের কাছে আমি নিজের চিকিৎসা করাতাম। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? আমাদের মতো সাধারণ মানুষেরা যখন ডাক্তারের কাছে নিজের প্রাণ বাঁচায়, তখন ডাক্তারকে আমরা ভগবানের রূপে দেখি এবং তাকে রক্ষক বলে থাকি। কিন্তু সেই ডাক্তার যখন ভক্ষক হয়ে যায়, তখন আমাদের মতো সাধারণ মানুষেরা কার কাছে গিয়ে নিজের প্রাণ বাঁচাবো? একজন ডাক্তারের জন্য আমার সুখের সংসার নষ্ট হয়ে গিয়েছিল। আমার স্বামীর কোনো সমস্যা ছিল না। আমার স্বামী তো শারীরিক ও মানসিক দিক দিয়ে একদম সুস্থ সবল ছিল। আমিও অনেক সুস্থ ছিলাম। তা সত্ত্বেও জানি না কেন বিয়ে হতে 2 বছর হওয়ার পরেও আমি মা হতে পারিনি। ভেবেছিলাম আর কিছুদিন অপেক্ষা করব। কিন্তু আমার শাশুড়ি মা তো উঠতে বসতে সবসময় আমাকে একটাই কথা বলতেন যে আমি কি ওনাকে নাতি নাতনি দিতে পারব না। শাশুড়ির এরকম কথা শুনে আমার স্বামী তার মাকে মাঝে মধ্যে বকা দিত। কিন্তু আমার শাশুড়ি তো কারো কথার গুরুত্ব দিত না। উনি নিজের মতো করে একটা কথা বলতেন যে আমি কখন ওনার নাতি নাতনির মুখ দেখাব। আমরা 2 বোন ছিলাম। বাবা মা আমাদের 2 বোনের খুব ভালো ঘরে বিয়ে দিয়েছিল। আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম। আমার বিয়ের 4 বছর আগে আমার দিদির বিয়ে হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত আমার দিদি মা হতে পারেনি। তাই আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার মাকে ফোন করে একটাই কথা বলতেন যে আপনি সব কিছু জেনে শুনে আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে দিয়েছেন। আপনার বড় মেয়ে তো এখনো মা হতে পারেনি। এবং আপনার ছোট মেয়ে এখনো মা হতে পারেনি। আপনাদের কি রক্তের আছে নাকি? আপনারা সব কিছু জানা সত্ত্বেও আপনার মেয়ের বিয়ে দিয়েছেন। আপনার মেয়ে যদি আমার ছেলের মা হতে না পারে, তাহলে কিন্তু আপনার মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দেব। শাশুড়ি যখন আমার মাকে ফোন করে এই ধরনের কথা বলত, তখন আমার মা আমাকে ফোন করে বকা দিত এবং বলত, তোর শাশুড়ি তোকে যা করতে বলেছে সেটাই কর। এমনিতেই তো দিদির এখনো সন্তান হয়নি, তার উপর তোর যদি না হয়, তাহলে তোর শাশুড়ি আমার বাড়িতে তোকে ফেরত দিয়ে যাবে। আমি আবার নতুন করে 2টা মেয়ের দায়িত্ব নিতে পারব না। তাই তোকে শাশুড়ি এবং জামাইয়ের কথা মতোই তোকে শ্বশুরবাড়িতে চলতে হবে। মা তো আমার কোনো কথার গুরুত্বই পায়নি। উনার মনে তো একটা ভয় ছিল যে আমি মা হতে না পারলে আমার শাশুড়ি হয়তো আবার আমাকে মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে আসবে। এদিকে আমার শাশুড়ি প্রত্যেক দিন আমাকে একটাই কথা বলত যে তুমি ডাক্তার বাবুর কাছে একবার চেক আপ করে এসো। ওই ডাক্তারের কাছে নাকি যে যায় সে নাকি মা হতে পারে। আমার স্বামীর মাঝে সবকিছু একদম ঠিকঠাক ছিল। 2 বছর পর ও স্বামী কখনো আমাকে বলেনি যে আমি কেন এখনও মা হতে পারিনি। কিন্তু আমার শাশুড়ির অত্যাচারে আমি খুব দুশ্চিন্তায় থাকতাম। কারণ উনি মাঝে মধ্যে আমার মাকে ফোন করে উল্টাপাল্টা কথা বলতেন। ধীরে ধীরে শাশুড়ির এই কথাগুলোর প্রভাব স্বামীর মাথায় পড়তে শুরু করে দেয়। একদিন রাত্রে বেলা স্বামীর বন্ধুরা আমাদের বাড়িতে এসেছিল। সেদিন তারা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল। সেদিন হঠাৎ করে স্বামী এক বন্ধুর মুখ ফসকে বলে দেয় যে আমার স্বামী নাকি আটকোর, তাই সে এখনো বাবা হতে পারেনি। তারপর আমার স্বামী তো রাগে তার বন্ধুকে মারতে শুরু করে দেয় এবং স্বামীর সঙ্গে তার 2 বন্ধুর তুমুল ঝগড়া শুরু হয়। তার মধ্যে পরে সপক্ষে যারা ছিল তারা তাড়াতাড়ি করে স্বামীকে ও তার বন্ধুকে শান্ত করে। তারপর আমাদের বাড়ি থেকে স্বামীর বন্ধুদের চলে যাওয়ার পরে আমার স্বামী রাগের মাথায় আমার উপরে বকাবকি শুরু করে দেয় এবং সে আমাকে তার মায়ের মতোই কথা বলে যে এই সব ঝামেলা নাকি আমার জন্যই হয়েছে, কারণ আমি তাকে এখনো একটা সন্তানের মা হতে পারিনি, যার জন্য সমাজের লোক এবং তার বন্ধুরা নাকি আমার স্বামীকে আটকোর ভাবে এবং এই সব কিছুর জন্য নাকি আমি দায়ী ছিলাম। মাঝে মধ্যে মনে হতো বাড়ির বৌদিরা কি মা হবার জন্য নিয়ে আসা হয়, তাদের কি আর কোনো মূল্য থাকে না? এইরকম অনেক পরিবার আছে যারা বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান জন্ম দেওয়ার কথা চালু করে দেয়। সেদিন প্রথমবার স্বামীর সঙ্গে আমার বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছিল।
তারপর শাশুড়ির কথা মতো আমি যখন ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছিলাম, তখন শাশুড়ি খুব খুশি হয়েছিল। পরের দিন সকালবেলা স্বামী আমাকে নিজে থেকে এসে বলেছিল সে বুঝতে পেরেছিল আগের দিন রাতে এসে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। তারপর স্বামী বলেছিল অফিস যাওয়ার পথে আমাকে ডাক্তার বাসুর কাছে ড্রপ করে দেবে। আমি তো এটা জানতাম যে আমার শাশুড়ি ও স্বামীর খুব পরিচিত হচ্ছে ডাক্তার বাসু, এবং আমার শাশুড়ি ও বর ডাক্তার বাসু অনেক নাম করত। সেদিন আমি যখন প্রথম ডাক্তারবাবুর কাছে গেলাম, তখন উনি আমার চেকআপ করেছিলেন, এমনকি আমাকে বেশ কয়েকটা রিপোর্ট করতে দিয়েছিলেন এবং বলেছিলেন চিন্তার কোনো কারণ নেই, ওনার কাছে একবার যে আসে সে নাকি অবশ্যই মা হতে পারে, সে নাকি এই বিষয়ের অনেক অভিজ্ঞ ডাক্তার। ডাক্তারের কথা শুনে আমার মনে আশার আলো জেগেছিল যে আমিও খুব তাড়াতাড়ি মা হতে পারব। কারণ জানি না কেন কোথাও না কোথাও আমার মনে একটুখানি হলেও ভয় ছিল যে আমার দিদির এখনো মা হতে পারেনি। তাহলে কি আমার মধ্যেও সে রকম কিছু প্রবলেম রয়েছে, যার জন্য এখনো আমি মা হতে পারিনি? কারণ আমি তো স্বামীর সঙ্গে প্রায় অন্তরঙ্গ হতাম। তাহলে কেন বিয়ের 2 বছর পরে আমি মা হতে পারিনি? এসব দুশ্চিন্তা আমার মাথায় একটু হলেও ছিল। কিন্তু ডাক্তার বাসুর কাছে আসার পরে আমার মনের সব দুশ্চিন্তা দূর হয়েছিল। উনার কথাবার্তা শুনে আমার মনের জোর ছিল যে আমিও খুব তাড়াতাড়ি মা হতে পারব। শাশুড়ি বউয়ের কথা শুনে আমি যখন ডাক্তারের কাছে যাওয়া শুরু করেছিলাম, তখন আমার শাশুড়ি তো খুব খুশি ছিল। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে আমি যখন নিজের রিপোর্ট নিয়ে আসি এবং ডাক্তারের কাছে সেই রিপোর্টগুলো দেখাতে যাই, তখন ডাক্তার আমার রিপোর্টগুলো দেখার পরে বলেছিল আমার রিপোর্ট নাকি একদম নরমাল আছে এবং আমি মা হতে পারব। তারপর ডাক্তার যা বলেছিল সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার রিপোর্ট নরমাল থাকার পরেও আমি যখন ডাক্তারকে বলেছিলাম তাহলে আমি এখনো মা হতে পারিনি কেন, তখন ডাক্তার বলেছিল তোমার রিপোর্ট নরমাল থাকার সঙ্গে সঙ্গে তোমার স্বামীর রিপোর্টও নরমাল থাকতে হবে, তবে তুমি মা হতে পারবে। তোমার স্বামী যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে তুমি মা হতে পারবে না। তাই তোমার স্বামীকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপর সেই অনুযায়ী আমি তোমাকে ওষুধ দিতে পারব। যদি তোমার স্বামীর সেরকম কোনো প্রবলেম থাকে তাহলে তোমার স্বামীকেও ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের কথা শুনে আমার মনে একটু ভয় ছিল, কারণ আমি যদি স্বামীকে বলতাম যে তাকে প্রমাণ দেওয়ার জন্য ডাক্তার দেখাতে হবে এবং চেকআপ করাতে হবে, তাহলে সে নিশ্চয় আমার উপরে রাগারাগি করবে। কারণ আমি আমার স্বামীকে খুব ভালোভাবে চিনতাম। বাড়ি আসার পরে আমার শাশুড়ি যখন জিজ্ঞেস করল আমার রিপোর্টে সব কিছু ঠিক আছে কি, আমি তখন শাশুড়িকে বলেছিলাম আমার রিপোর্ট একদম নরমাল আছে, আমি মা হতে পারব। তারপর রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমি স্বামীকে পার্সোনাল ভাবে বলেছিলাম যে তাকে একবার চেকআপ করাতে হবে। এই কথা শুনে তো আমার স্বামী রেগে ভূত হয়ে গিয়েছিল। এমনকি স্বামী আমাকে বলেছিল তাহলে তুমি কি আমাকে নকল বলছ? তুমি নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছ। তুমি মা হওয়ার পিছনে তোমার দোষ তুমি বন্ধা। কিন্তু আমি সব দিক দিয়ে একদম ঠিক আছি, আমি কোনো রকম রিপোর্ট করাব না। সেদিন আমার স্বামী আমার কথার অনেক খারাপ মানে বের করেছিল। আমার স্বামীকে আমি সন্দেহ করেনি, শুধু ডাক্তারের কথাম তো ভেবেছিলাম স্বামীকে একবার রিপোর্ট করালে আমাদের দুজনের মনের ভয়টা কেটে যাবে, কিন্তু সে তো আমার কথার তিলকে তাল করে ছেড়ে দিয়েছিল। যাই হোক, তারপর স্বামীকে কোনো রকমভাবে বুঝিয়ে আমি ডাক্তার বাসুর কাছে নিয়ে গিয়েছিলাম এবং ডাক্তার বাসু যখন আমার স্বামীকে রিপোর্ট করতে বলেছিল তখন স্বামীর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আমার জন্য রিপোর্টটা করেছিল। টেস্ট করার 1 সপ্তাহ পরে যখন রিপোর্ট হাতে পাই, তখন ডাক্তার আমার স্বামীর রিপোর্টটা দেখার পর যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ ডাক্তার বলেছিল আমার স্বামী নাকি কোনোদিন বাবা হতে পারবে না এবং আমি নাকি কোনোদিন তার মা হতে পারব না। রিপোর্টটা হাতে নিয়ে আমি যখন অনেক মন খারাপ করে বাড়ি এসেছিলাম, তখন শাশুড়ি আমাকে জিজ্ঞেস করেছিল বলে রিপোর্টটা কি এসেছে। আমি তো শাশুড়িকে সত্যি কথা বলতে পারিনি, কারণ উনি এমনি তো আমাকে পছন্দ করতেন না। তার উপর স্বামীর ব্যাপারে এই কথা শুনে হয়তো আমার উপরে রাগ করে বসবেন, এই ভয়ে আমি শাশুড়িকে কোনো কিছু বলিনি। কিন্তু স্বামীকে পার্সোনাল ভাবে বলেছিলাম তার রিপোর্ট চলে এসেছে এবং ডাক্তার তার রিপোর্ট দেখে বলেছে সে কোনোদিন বাবা হতে পারবে না। আমার মুখ থেকে ওই কথাটা শুনে বলেন আমার সঙ্গে তুমুল ঝগড়া করেছিল, সে বলেছিল
তোমার যদি আমার সঙ্গে থাকতে ইচ্ছে না করে, তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমার নামে এসব মিথ্যে কথা একদম বলবে না। আমি কোনো মতে হতে পারি না। তুমি আমাকে বদনাম করার জন্য এসব করেছ। আমার স্বামীর সম্পর্কে মাঝে ফাটল সৃষ্টি হয়েছিল। সেদিনের পর থেকে স্বামী আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতো না। এমনকি সে অফিস থেকে অনেক দেরি করে বাড়ি আসত। শুধু তাই নয়, সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। আসলে সে ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিল না যে সে কোনোদিন বাবা হতে পারবে না। এবং এই কথাটাই আমার স্বামীকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। স্বামীকে এরকম অবস্থায় দেখে আমি ভেঙে পড়েছিলাম। আমাদের দুজনের মাঝে বিবাদের সৃষ্টি হয়েছিল। তারপর না পেরে আমি যখন অনেক জোর করে আমার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেদিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গিয়েছিল। কারণ আমি যখন স্বামীকে অনেক বোঝানোর পরে ডাক্তারের কাছে নিয়েছিলাম, এটা প্রমাণ করার জন্য যে আমি স্বামীর ব্যাপারে কোনো মিথ্যা কথা বলিনি। ডাক্তার আমাকে বলে রিপোর্ট দেখে যা বলেছিল আমি সেটাই স্বামীকে বলেছিলাম। সেদিন আমরা দুজন যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন ডাক্তারের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সেদিন আমরা দুজনে যখন ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম, তখন ডাক্তার বলেছিল আমার স্বামীর রিপোর্ট নাকি একদম নরমাল আছে। তাহলে এর আগের দিন ডাক্তার কেন আমার স্বামীর ব্যাপারে আমাকে মিথ্যা কথা বলেছিল? যে আমার স্বামী সেদিনের পর থেকে স্বামী আমাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করে দিয়েছিল। অথচ স্বামী আমাকে আগে ভীষণ ভালোবাসত। সেদিনের পর থেকে স্বামী আমাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করত। আমি যখন ডাক্তারের কাছে গিয়ে পার্সোনালভাবে জিজ্ঞেস করেছিলাম যে আপনি প্রথমে বলেছিলেন আমার স্বামী কোনোদিন বাবা হতে পারবে না, তাহলে আপনি আবার কেন মিথ্যা কথা বলছেন যে আমার স্বামীর রিপোর্ট একদম ঠিক আছে? আর রিপোর্ট একদম নরমাল আছে, আপনি একজন ডাক্তার হয়ে কিভাবে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি করতে পারেন? এবং আমার স্বামীর ব্যাপারে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আপনি খুব ভালোভাবেই জানেন। তাই আপনাকে সত্যি কথাটাই বলতে হবে। কেন ওই ডাক্তার আমার সঙ্গে এরকম করেছিল? আমি তো কিছুই বুঝতে পারিনি। ওই ডাক্তারের জন্য আমার স্বামী এর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। আমরা দুজন তো একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু ডাক্তারের একটা মিথ্যা কথার জন্য আমাদের দুজনের সম্পর্কের ফাটলের সৃষ্টি হয়েছিল। তারপরে ডাক্তার আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। তখন ডাক্তার বলল আমার স্বামী ডাক্তার বাসু নাকি একে অপরের বন্ধু ছিল, এবং আমার স্বামী নাকি প্রচণ্ড জেদি স্বভাবের। তাই সে নাকি কখনোই বিশ্বাস করবে না যে সে নাকি বাবা হতে পারবে না। তাই আমার স্বামীকে ডাক্তার বা মিথ্যা কথা বলেছে যে আমার স্বামীর রিপোর্ট একদম নরমাল আছে। তারপর ডাক্তার বলল তুমি যদি তোমার স্বামীকে বলো যে সে একজন আটকোর, তাহলে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হবে। তাই এই কথাটা তুমি নিজের মধ্যে রাখতে পারতে। কারণ আমি তোমার স্বামীকে খুব ভালোভাবে চিনি, জানি সে প্রশ্নটা জেদি স্বভাবের, আসলে আমারই ভুল হয়েছে। তোমাকে প্রথমেই বলে দিতে হতো যে এই কথাটা যাতে তুমি তোমার স্বামীকে না বল যে সে কোনোদিন বাবা হতে পারবে না। ডাক্তারের কথা শুনে তো আমি অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। কারণ এত বড় কথা বলার থেকে আমি কিভাবে লুকোতাম? সেদিনের পর থেকে স্বামী আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতো না। সেদিনের পর থেকে আমাদের সম্পর্ক আগের সাথে আরও খারাপ হয়ে গিয়েছিল। কারণ স্বামী ভেবেছিল আমি হয়তো তাকে ছোট করার জন্য তার ব্যাপারে এসব মিথ্যা কথা বলছি। সে কোনোদিন বাবা হতে পারবে না। দিন দিন শাশুড়ির দেওয়া মানসিক অত্যাচার এবং স্বামীর দেওয়া কষ্ট, এই দুটোই আমার সইবার বাইরে ছিল। ওদিকে আমার মাও আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। মানসিক চাপ ও কষ্টের মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছিল। তার মাঝে একদিন সকালে নাস্তা করছিলাম। ওই সময় আমার শাশুড়ি হঠাৎ করে আমার মুখের সামনে থেকে খাবারের থালা কেড়ে নিয়ে বলল, তোমাকে বলেছিলাম না তুমি দুদিন না খেয়ে থাকবে, তোমার জন্য আমি মন্দিরে পুজো দিয়ে এসেছি। 2 দিন তোমাকে উপোস করে থাকতে হবে। তুমি কি চাও না যে এই বাড়িতে একটা বাচ্চা আসবে? তুমি কি নিজে মা হতে চাও না? তার জন্য কি তুমি 2 দিন না খেয়ে থাকতে পারবে না? আমি তখন বললাম, মা আমি অনেক পাওয়ারফুল ওষুধ খাচ্ছি, তার জন্য আমাকে সঠিক সময়ে খাবার খাওয়া খুবই জরুরি। নইলে তো ওষুধগুলো খালি পেটে ঠিকঠাকভাবে কাজ করবে না। আমার শাশুড়ি তো আমার কোনো কথায় গুরুত্ব না দিয়ে আমার মুখের সামনে থেকে খাবারের থালা কেড়ে নিয়ে চলে গিয়েছিল। তারপর আমার স্বামী যখন রুম থেকে বাইরে বেরিয়ে এল,
তখন আমি স্বামীকে বললাম, তুমি একটু তোমার মাকে বুঝিয়ে বলো না। মা আমার খাওয়া বন্ধ করলে ও ওষুধগুলো আমার কাজে দেবে না। আমি অনেক কড়া ওষুধ খাচ্ছি। স্বামী তখন বলল, আমি তো আটকোর, আমি নাকি কোনোদিন বাবা হতে পারবো না, তাহলে তুমি এখন ওষুধ কিসের জন্য খাচ্ছ? তোমার ওষুধ খাওয়ার কি দরকার? তোমার ওষুধ খাওয়ার তো কোনো কাজে লাগবে না। ওই সময় আমার মনে হয়েছিল যে ডাক্তার বাসুর কথা শুনে স্বামীকে রিপোর্ট করতে বলে হয়তো আমি অনেক বড় ভুল করেছি। আমি তো আমাদের ভালোর জন্যই স্বামীকে ডাক্তারের কাছে যেতে অনুরোধ করেছিলাম। কারণ আমি যদি শাশুড়িকে তার নাতি নাতনির মুখ না দেখাতাম, তাহলে উনি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ভেবেছিলাম যেমন করেই হোক আমি মা হবই, এবং আমার স্বামীকে ও শাশুড়িকে বাচ্চা দেব। তাহলে তারা আমাকে আর বাড়ি থেকে বের করতে পারবে না। তারা আমাকে এমনভাবে মানসিক চাপে ফেলেছিল যে ওই সময় আমি একটা বাচ্চা পাওয়ার জন্য সবকিছু করতে রাজি হয়ে গিয়েছিলাম, এবং ভালোভাবে জানতাম যে আমি যদি কোনো কারণবশত মা হতে না পারি, তাহলে আমার শাশুড়ি কিন্তু কোনোদিন বাচ্চা দত্তক নেবে না। উনি তো নিজের ছেলের সন্তান পাওয়ার জন্য দৃষ্টি লাগিয়ে বসেছিলেন। এদিকে দিন দিন স্বামী আমার থেকে দূরে হয়ে যাচ্ছিল।